আজকের ক্লাসে আমরা আলোচনা করছি অক্সিজেন ট্রান্সপোর্ট বা অক্সিজেন পরিবহন। কিভাবে ফুসফুসের দ্বারা গৃহীত অক্সিজেন রক্ত দ্বারা বাহিত হয়ে কলাকোষে পৌঁছায়, সেই কৌশলটা আজকে আমরা বুঝব। বোর্ডে কিছু ছবি আঁকা আছে বা লেখা আছে, ওই লেখাগুলো তোমরা ফলো করো আর আমার কথাগুলো শোনো। প্রথমে আমরা আপার পার্টে যে অংশটা রয়েছে, এইখানে আমি কি বোঝাতে চেয়েছি সেটা আমি এখন বলছি। এই যে বেলুনের মতো অংশগুলো আমি এঁকেছি, এগুলো হচ্ছে অ্যালভিওলি, মানে ফুসফুসের বায়ুথলি। আমি এখানে অক্সিজেন লিখেছি, আবার এখানে কার্বন ডাইঅক্সাইড লিখেছি। বায়ুথলিতে দুরকম গ্যাসই রয়েছে। এবার এই যে লাইনটা ড্র করেছি, এটা হচ্ছে একটা রক্তবাহু, মানে এখানে হচ্ছে এটা একটা রক্তজালক, যেগুলো ফুসফুসের বায়ুথলিকে বেষ্টন করে থাকে। বোঝার সুবিধার জন্য এরকমভাবে আমি দেখিয়েছি। নিচে কি লেখা আছে দেখো, পালমোনারি ক্যাপিলারিজ। ফুসফুসের রক্তজালক থেকে, মানে পালমোনারি ক্যাপিলারি থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় বায়ুথলির বাতাসের মধ্যে প্রবেশ করে, আর অন্যদিকে অক্সিজেন সেটা বায়ুথলি থেকে রক্তে এসে মিশে। এখানে দুটো কথা লিখেছি দেখো, CO2 এক্সহেলড, O2 ইনহেলড। এই যে কার্বন ডাইঅক্সাইডটা, এর উৎস কি? এর উৎস হচ্ছে কলাকোষে যে শ্বসন হচ্ছে, কোষীয় শ্বসন, যেগুলো আমরা পড়েছি আগের ক্লাসে, আগের চ্যাপ্টারে। কোষীয় শ্বসনে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, সেটা কলাকোষ থেকে নির্গত হয়ে রক্তের দ্বারা বাহিত হয়ে ফুসফুসে এসে পৌঁছচ্ছে। আমরা সেটাকে নিঃশ্বাসের মাধ্যমে ত্যাগ করছি, সেই জন্য লিখছি CO2 এক্সহেলড। এক্সহেলেশন মানে হচ্ছে নিঃশ্বাস। আর এইদিকে লিখেছি O2 ইনহেলড। ইনহেলেশন মানে হচ্ছে প্রশ্বাস। তো অক্সিজেনটা আমরা প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইডটাকে নিঃশ্বাসের মাধ্যমে ত্যাগ করছি। তা আমাদের এখানে আজকের মুখ্য আলোচনা অক্সিজেন কিভাবে পরিবহন হচ্ছে। এই যে অক্সিজেন এলো প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে ফুসফুসের বায়ুথলিতে পৌঁছলো। এবার এখানে একটা কথা লেখা আছে দেখো, PO2। এটা বোঝাচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বা অক্সিজেনের পার্শ্বচাপ। ফুসফুসের বায়ুথলিতে এর মান হয় 104 মিলিমিটার অফ মার্কারি। এই মানগুলো টেক্সট বুক টু টেক্সট বুক ভ্যারি করে, একটা স্ট্যান্ডার্ড টেক্সট বুকের মান লিখলেই হবে। আমি এখানে 104 মিলিমিটার অফ মার্কারি এই মানটা লিখেছি। আর পালমোনারি ক্যাপিলারি মানে ফুসফুস স্থিত রক্তজালক, তার মধ্যে যে অক্সিজেনের পার্শ্বচাপ PO2 সেটা হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি। তাহলে বোঝাই যাচ্ছে যে অক্সিজেনের ঘনত্বের পার্থক্য কত। এখানে 104 মিলিমিটার অফ মার্কারি PO2, এখানে 40 মিলিমিটার অফ মার্কারি PO2। তাহলে কী হবে? ব্যাপন হবে। সহজেই অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় ফুসফুসের বায়ুথলি থেকে এই ফুসফুসের রক্তজালকে প্রবেশ করবে। এবার একটা কথা লিখেছি দেখো, 2% আর 98%। এর মানে কি? যত অক্সিজেন এলো এর মধ্যে 2% এটা প্লাজমার মধ্যে যে জলীয় অংশ আছে তার মধ্যে দ্রবীভূত হয়ে ভৌত দ্রবণ রূপে বা ফিজিক্যাল সলিউশন রূপে বাহিত হবে। আর বাকি 98% এটা RBCর সঙ্গে বা লোহিত রক্তকণিকার সঙ্গে যুক্ত হবে। লোহিত রক্তকণিকায় কি আছে? HB, হিমোগ্লোবিন। এই যে HB লিখেছি, এটা হচ্ছে হিমোগ্লোবিন সংক্ষেপে। হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করবে। তাহলে 98% অক্সিজেন অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে বাহিত হচ্ছে। আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার জন্য আরেকটা কথা দেখো, এখানে আমি লিখেছি এটা তো ক্যাপিলারি, তো রক্তজালক কী করে? শিরা আর ধমনীকে যুক্ত করে। তো এক প্রান্তে শিরা থাকে, এটা হচ্ছে ভেনাস এন্ড অফ দ্য ক্যাপিলারি, আর এটা হচ্ছে আর্টেরিয়াল এন্ড অফ দ্য ক্যাপিলারি। তাহলে এটা আশা করছি তোমরা বুঝতে পারছো যে যে অক্সিজেনটা রক্তে এলো তার মধ্যে 2% এটা ভৌত দ্রবণ রূপে বাহিত হচ্ছে, মানে প্লাজমার যে জলীয় অংশ সেই জলীয় অংশে দ্রবীভূত হয়ে। এরকম দেখা গেছে 100 ml রক্তে 0.3 ml
অক্সিজেন বাহিত হয়, মানে এটা খুবই সামান্য। বেশি পরিমাণ অক্সিজেন বাহিত হচ্ছে অক্সি হিমোগ্লোবিন যৌগরূপে আরবিসির মাধ্যমে। এবার চলে এসো এই কর্নারে এই লেখাটা। এখানে দেখো আমি কতগুলো ইকুয়েশন লিখেছি। প্রথম ইকুয়েশনটা HB প্লাস O2 HbO2, তারপরে HbO2 প্লাস O2 HbO4, HbO4 প্লাস O2 HbO6 এবং শেষ পর্যন্ত HbO8। এটা হচ্ছে একদম সম্পূর্ণভাবে সম্পৃক্ত হিমোগ্লোবিন, মানে একটা হিমোগ্লোবিন 4 অণু অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে পারে। তো এটা সর্বোচ্চ মানে অক্সিজেন গ্রহণের ক্ষমতা, 4 অণু অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হতে পারে। এটা একদম অক্সিজেন দ্বারা সম্পৃক্ত হিমোগ্লোবিন HbO2। আর এখানে এই কর্নারে একটা কথা লেখা আছে দেখো, 1 গ্রাম অফ হিমোগ্লোবিন ক্যারিজ 1.34 ml অক্সিজেন। এখান থেকে তোমাদের কিছু অঙ্ক দিতে পারে, MCQতেও থাকতে পারে বা এমনি ক্যালকুলেশনের জন্য। কীরকম, যেমন 1 গ্রাম অফ হিমোগ্লোবিন ক্যারিজ 1.34 ml অফ O2, এরকম তোমাদের দিল, তাহলে 100 ml রক্তে কি পরিমাণ অক্সিজেন বাহিত হবে? কোনো ব্যক্তির 1 গ্রাম হিমোগ্লোবিন যদি 1.34 ml অক্সিজেন ক্যারি করতে পারে, তাহলে ওই ব্যক্তির 100 ml রক্ত দ্বারা কি পরিমাণ অক্সিজেন বাহিত হবে। তো এটাকে আমরা কিভাবে হিসেব করব? একজন পূর্ণবয়স্ক মানুষের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হচ্ছে 100 ml ব্লাডে অ্যাভারেজ ভ্যালু 14.5 গ্রাম অফ হিমোগ্লোবিন। তাহলে আমরা হিমোগ্লোবিনের মানটা দেখছি 14.5 গ্রাম পার 100 ml অফ ব্লাড। তাহলে আমরা এর থেকে সহজেই ক্যালকুলেশনটা করে নিতে পারবো যে 1 গ্রাম হিমোগ্লোবিন যদি 1.34 ml অক্সিজেন ক্যারি করতে পারে, তাহলে 100 ml এ আছে 14.5 গ্রাম, তাহলে 100 ml ব্লাড কতটা ক্যারি করতে পারে। এটা আমরা দেখব অ্যাপ্রক্সিমেটলি 19 ml অফ অক্সিজেন ক্যারি হবে পার 100 ml অফ ব্লাড। এটা আমাদের যদি আমরা মনে রাখতে পারি যে 100 ml রক্তে কি পরিমাণ হিমোগ্লোবিন থাকে, তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর আমরা সহজেই উত্তর দিতে পারবো। এবার আমরা চলে আসি, আচ্ছা এই জায়গাটা তোমরা আরেকবার দেখো, যেখানে আমরা অক্সিজেন দ্বারা হিমোগ্লোবিনের সম্পৃক্ত হওয়াটা দেখছি। এইভাবে একটা একটা করে অক্সিজেন অণু যুক্ত হয়। প্রথম অণুটা হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হতে একটু বেশি সময় নেয়, তারপরে আস্তে আস্তে পরপর জুড়তে থাকে। এই ঘটনাটাকে বলা হয়, বোর্ডে একটা কথা লেখা আছে দেখো, হিম রিয়াকশন, ইন্টারঅ্যাকশন। এটা রিয়াকশন নয়, এটা লেখা উচিত ইন্টারঅ্যাকশন। হিম ইন্টারঅ্যাকশন বা হিম আন্তঃক্রিয়া। তাই এই একটা অংশ আমরা দেখলাম, যেখানে আমরা দেখছি অক্সিজেনের বিনিময় হচ্ছে ফুসফুসের বায়ুথলি থেকে ফুসফুসের গায়ে লেগে থাকা যে রক্তজালক সেখানে। এটা আমরা পড়লাম পার্ট এ। এবার আমরা নিচের ছবিটা চলে যাব, যেখানে হচ্ছে পার্ট বি। এই জায়গাটা বোর এফেক্ট বলে একটা কথা লেখা আছে। এবার এখানে আমরা কি দেখছি, একদম ছবির নিচে দেখো আমি কতগুলো কলা কোষ দেখিয়েছি। এবার এর মাঝখানে তরল আছে। এই তরলটাকে বলা হচ্ছে টিস্যু ফ্লুইড বা কলা রস, যেগুলো এই কোষগুলোকে বেষ্টিত করে থাকে। এটা হচ্ছে আবার একটা রক্তজালক, যেখানেই কোনো কিছু বিনিময় হচ্ছে, গ্যাসীয় বিনিময় হোক বা পুষ্টি পদার্থের বিনিময় হোক, সেটা জালকের মাধ্যমে হয়। এটাও একটা ব্লাড ক্যাপিলারি। এর এদিকেও আর্টেরিয়াল এন্ড, এদিকেও ভেনাস এন্ড। এগুলো আমি আর লিখিনি, একবার তোমাদের দেখিয়েছি বলে। একটা ক্যাপিলারির একদিকে আর্টেরিয়াল এন্ড থাকে আর একদিকে ভেনাস এন্ড থাকে। তাহলে বি ডায়াগ্রামটা তো এইদিকে হবে আর্টেরিয়াল এন্ড, এদিকে ভেনাস এন্ড। এবার এখানে কি হচ্ছে দেখো, কোষীয় শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে বেরিয়ে প্রথমে আসছে কলারসে, তারপরে রক্তজালকের রক্তে মিশে যাচ্ছে। আর অন্যদিকে আমি এখানে দেখিয়েছি আরবিসির মধ্যে যে অক্সি হিমোগ্লোবিন তৈরি হচ্ছে HbO8, এটা ভেঙে যাচ্ছে হিমোগ্লোবিন আর
4O2 লিখেছি, কারণ একটা হিমোগ্লোবিনের সঙ্গে 4 অণু অক্সিজেন যুক্ত হয়, আর এই হিমোগ্লোবিনটা হয়ে যাচ্ছে তখন অক্সিজেন ত্যাগ করে বিজারিত হিমোগ্লোবিন। এবার এই অক্সিজেন যেটা এই হিমোগ্লোবিন থেকে মুক্ত হলো, সেটা আবার কলা রসে আসছে, এই অ্যারো দিয়ে দেখিয়েছি, আবার এই অক্সিজেন প্রত্যেকটা কোষের মধ্যে ঢুকছে। এখানেও অক্সিজেনের যে গাঢ়ত্বের পার্থক্য সেটা আমরা PO2 দিয়ে বুঝবো। এই যে প্রথম ছবিতে দেখো, বায়ুথলিতে ছিল 104 মিলিমিটার অফ মার্কারি আর রক্তজালকে ছিল 40 মিলিমিটার অফ মার্কারি, তাহলে সহজেই ব্যাপন হয়েছে। এবার অক্সিজেন যেহেতু রক্ত মধ্যে বেশি এসে গেছে, তাহলে এখানে আমরা দ্বিতীয় ছবিটা দেখো, PO2 হয়ে গেছে রক্তজালকের মধ্যে, রক্তের মধ্যে 100 মিলিমিটার অফ মার্কারি। আর অন্যদিকে কলা কোষে অক্সিজেনটা তো ব্যবহার হয়ে গেছে শ্বসনের জন্য, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, তার ফলে কলা কোষে অক্সিজেন কমে গিয়ে হয়ে গেছে ওরকম 35 থেকে 40 মিলিমিটার অফ মার্কারি। তাহলে কী হবে, এই যে পার্শ্বচাপের পার্থক্য হচ্ছে, সহজেই অক্সিজেন রক্তজালক থেকে কলা রসের মাধ্যমে প্রত্যেকটা কোষের মধ্যে প্রবেশ করছে। এই যে বোর এফেক্ট লিখেছি, এটার মানে কি, এই হিমোগ্লোবিনটা মানে অক্সিহিমোগ্লোবিন থেকে অক্সিজেনের বিমুক্ত হওয়া, এটা ডিপেন্ড করে এই কার্বন ডাইঅক্সাইডের উপর। কার্বন ডাইঅক্সাইড যত বেশি কার্বন ডাইঅক্সাইড রক্তে এসে মিশবে, তত রক্তের pH আম্লিক হবে, এবং তত এই অক্সিহিমোগ্লোবিনটার থেকে অক্সিজেনের বিমুক্তিকরণ হবে, অক্সিজেন আলাদা হবে। এই অক্সিহিমোগ্লোবিন থেকে অক্সিজেনের যে বিচ্ছিন্ন হওয়া, এটা নির্ভর করছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের বৃদ্ধি পাওয়ার ওপর। যত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে, অক্সিজেন তত বেশি হিমোগ্লোবিন থেকে মুক্ত হবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে বোর এফেক্ট। বোর এফেক্ট। তো পুরো ঘটনাটা যেমন ব্যাখ্যা করতে দিতে পারে, অক্সিজেন পরিবহন লেখো। আবার এখান থেকে ছোটো ছোটো প্রশ্নও হতে পারে, যেমন ধরো এই বোর এফেক্ট কী, বা এটা দিয়ে আমি যে বললাম 1 গ্রাম হিমোগ্লোবিন যদি 1.34 ml অক্সিজেন ক্যারি করে, তাহলে 100 ml রক্ত কী পরিমাণ অক্সিজেন বহন করবে। অবশ্যই 100 ml রক্ত মানে আমরা ধমনী রক্ত ধরব। ধমনী রক্ত মানে অক্সিজেনেটেড ব্লাড, আর শিরা রক্ত হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। শিরা রক্তেও কিন্তু অক্সিজেন আছে। এইখানে যে অক্সিজেনটা ঢুকছে তারও একটা হিসেব আমরা জানবো। যেমন 100 ml ধমনী রক্তে 19 ml অক্সিজেন পরিবহন হচ্ছে, আবার শিরা রক্তে 14 ml অক্সিজেন রয়েছে। তাহলে অক্সিজেনের ডিফারেন্সটা কী হলো, শিরা আর ধমনীতে 5 ml। তাহলে এখান থেকে যে অক্সিজেনটা কলা কোষে প্রবেশ করছে, সেটা হচ্ছে 5 ml অক্সিজেন। বই থেকে পদ্ধতিটা পড়বে আর বোর্ড ওয়ার্কটা ভালো করে ফলো করবে, সহজ ভাষায় জিনিসটাকে বোঝার চেষ্টা করবে বা লিখবার চেষ্টা করবে। তোমরা যে বই ফলো করছো সেখানে হয়তো মূল বক্তব্যের বাইরেও আরও অনেক কিছু বিষয় দেওয়া আছে জটিল করে। যেভাবে আমি ক্লাসে বোঝাচ্ছি, ক্লাসটাকে সেইভাবে ফলো করো। যতটুকু দরকার ততটুকুই আমরা আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী পড়ব। আমি আশা করব আমাদের আজকের ক্লাস তোমরা বুঝতে পারবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থেকো।